Hello everyone. I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I cleared my NEET in 2022 with All India rank 594 and a score of 685. আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস অর্থাৎ কিভাবে সপুষ্পক উদ্ভিদগুলি অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম যেগুলি রয়েছে সেই সপুষ্পক উদ্ভিদগুলিতে কিভাবে যৌনজনন সম্পন্ন হয় তার জন্য আমরা বলেছিলাম যে কিছু ধাপে আমরা সেগুলোকে পড়বো, তাই তো। প্রথমে আমরা জেনেছি যে এদের জনন অঙ্গ যেটি, প্রধান জনন অঙ্গ, সেটা হচ্ছে ফুল, তাই তো। এবং এই ফুলটাই হচ্ছে সপুষ্পক উদ্ভিদকে বাকি উদ্ভিদগুলি থেকে আলাদা করে, যেটা এই ফুলের মধ্যে এদের পুং জনন অঙ্গ, স্ত্রী জনন অঙ্গ দুটোই ধারণ করে একটা অঙ্গ, রাইট। এবং যেখানে আমরা দেখছিলাম প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট অর্থাৎ নিষেকের আগে যে সমস্ত ঘটনাগুলি হচ্ছে এবং তার সঙ্গে জড়িত যে সমস্ত গঠনগুলি রয়েছে, যেমন যখন আমি মাইক্রোস্পোরোজেনেসিস বলছি যে কিভাবে পুংরেণু তৈরি হবে, তো সেই প্রসেসের ডিউরিং আমাকে এটাও ডিসকাস করতে হচ্ছে যে মাইক্রোস্পোরোজেনেসিসে সঙ্গে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, অ্যান্থার, স্টামেন এরা রিলেটেড। ওকে, সেরকমই যখন আমি মেগাস্পোরোজেনেসিসের কথা বলছি তখন সেখানে আমাকে ওভারি, স্টাইল, স্টিগমা সম্বন্ধে বলতে হচ্ছে, right? তো সেসব যতগুলি ঘটনাসমূহ দেখবো তার সঙ্গে রিলেটেড যে সমস্ত গঠনগুলি রয়েছে আমরা সেগুলিকেও ব্যাখ্যা করার চেষ্টা করছি। ওকে, তো অলরেডি আমরা মাইক্রোস্পোর সম্বন্ধে অর্থাৎ পুং রেণু যেটা, সেটা সম্বন্ধে জেনে গেছি, রাইট। এবং পুং জনন অঙ্গ যেটা, পুং লিঙ্গধর দেহ যেটা, তাই তো, সেটা হচ্ছে মেল গ্যামেটোফাইট যেটি, সেটি সম্বন্ধে আমরা জেনেছি। এবার মেইন পয়েন্ট হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট, তাই তো। আর ফিমেল গ্যামেটোফাইট হচ্ছে এমব্রিও স্যাক। এমব্রিও স্যাক বা এই ভ্রূণ থলিটা তৈরি হয় কিভাবে, তো সেখানে একটা কনসেপ্ট আসে যে মেগাস্পোরোজেনেসিস, তাই তো। যে পদ্ধতির মাধ্যমে মেগাস্পোর গুলি উৎপন্ন হয় বা স্ত্রী রেণুগুলি উৎপন্ন হয় সেটাকে আমরা মেগাস্পোরোজেনেসিস বলি। এবার এই প্রসেসে আসলে হয় কি, একটি নির্দিষ্ট মেগাস্পোর মাদার সেল বা স্ত্রী রেণু মাতৃকোষের, স্ত্রী রেণু মাতৃকোষ রয়েছে, এই স্ত্রী রেণু মাতৃকোষ থেকে তৈরি হয় মেগাস্পোর, রাইট। স্ত্রী রেণু মাতৃকোষ থেকে স্ত্রী রেণু তৈরি হয়। এবং এই প্রসেসটা হয় কিভাবে দেখো, আসলে কি হয়, নিউজ গঠনগুলো পড়েছিলাম আমরা এর আগের দিনই, যে বাইরের দিকে থাকে ইন্টেগুমেন্ট গুলি, তার ভিতরে রয়েছে নিউসেলাস কোষগুলি এবং তারও ভিতরে রয়েছে মেগাস্পোর মাদার সেল গুলি। এই মেগাস্পোর মাদার সেল বা স্ত্রী রেণু মাতৃকোষগুলি প্রথমে মিওসিস ডিভিশন কি রকম হয়েছিল, তো জাস্ট লাইক দ্য সেম মিওসিস ডিভিশন এখানেও হয়। প্রথমে মেগাস্পোরের ডায়াড, দেন তারপর মেগাস্পোরের টেট্রাড, অর্থাৎ চারটি মেগাস্পোর উৎপন্ন হয়। এই চারটি মেগাস্পোরের মধ্যে যে মেগাস্পোরটি মাইক্রোপাইলার এন্ডে রয়েছে, মাইক্রোপাইলার মানে জানি আমরা যে রন্ধ্রটা রয়েছে, তো সেই ছিদ্রটি বা মাইক্রোপাইলার এন্ডের দিকে একটি মেগাস্পোর থেকে যায়। এবং সেই মেগাস্পোরটি পরবর্তীতে তারপরে কি করে, সেই মেগাস্পোরটি এবার দেখো ডিভিশন শুরু করে। প্রথমে দুটি কোষ, প্রথমে আমরা জানি যে সাইটোপ্লাজমের আগে কি ডিভিশন হয়, প্রথমে নিউক্লিয়ার ডিভিশন হয়। তো এক্ষেত্রে প্রথমে নিউক্লিয়ার ডিভিশন গুলি হয়েছে এবং উইদাউট লাইক নট ফলোড বাই সাইটোপ্লাজম ডিভিশন। তাহলে প্রত্যেকবার দেখো নিউক্লিয়াস ডিভিশন হয়েছে কিন্তু সাইটোপ্লাজম হয়নি। তো এভাবে 8টি সেল তৈরি হয় এবং তারপরে সেখানে গিয়ে এরকম ভাবে তৈরি হয়ে যায় 8টা সেল যুক্ত। এবার বাউন্ডারি গুলি যে তৈরি হয়, তো সেখানে কি হয় দেখো, টোটাল কটা সেল তৈরি হয়, যে সেল দুটি, যে সেল তিনটি মাইক্রোপাইলার এন্ডে থাকে, ঠিক আছে, তার মধ্যে একটি হচ্ছে এগ বা ডিম্বাণু তৈরি করে। বাকি দুটি সেল রয়েছে এদের সাহায্যকারী হিসেবে বা সহকারী হিসেবে। তুমি বলতে পারো এই ডিম্বাণুটাই হচ্ছে রানী, ঠিক আছে। তো রানী বা যে রাজকুমারী থাকবে তার তো সহকারী কিছু থাকবে, তারা সহকারী। আর এই দুটি পোলার নিউক্লিয়াস কোনো সাইটোপ্লাজম দিয়ে ডিভাইড হয় না। তো এখানে দুটি পোলার নিউক্লিয়াস আলাদাভাবেই থাকে এই বৃহৎ কোষটিতে বা সেন্ট্রাল কোষটিতে, কেন্দ্রীয় কোষের মধ্যে দুটি পোলার নিউক্লিয়াস থাকে। এবং অপোজিট দিকে বা মাইক্রোপাইলার বা এই যে এগ রয়েছে, এগের ঠিক অপোজিট দিকে, এগের উল্টো দিকে, এটাকে বলে অ্যান্টিপোডাল বা প্রতিপাদ কোষসমূহ। কোষের একটা সমষ্টি থাকে এখানে, তিনটি কোষ। তাহলে দেখো এই ছবিটাকে একটা উল্টো ভাবে দেখানো হয়েছে, এইদিকে মাইক্রোপাইলার, তাহলে মাইক্রোপাইলার যেদিকে থাকবে সেদিকে এগ এবং তার সঙ্গে দুটি সহকারী কোষ। ওকে, একটি সেন্ট্রাল সেল বা কেন্দ্রীয় কোষ যেখানে থাকবে দুটি পোলার নিউক্লিয়াস এবং অপোজিট এন্ডে থাকে অ্যান্টিপোডাল গুলি। এবার যে স্যালাজিড গুলি রয়েছে, ওকে, বা যে বলতে পারো আহ, সহকারী কোষগুলি রয়েছে, সেগুলির মধ্যে থাকে কিছু ফিলিফর্ম অ্যাপারেটাস। ফিলিফর্ম কেন বলছি, ফিলিফর্ম মানে হচ্ছে একটা পাতার মতো, তাহলে অ্যাপারেট ফিলিফর্ম অ্যাপারেটাস কাজ কি দেখো,
যখন পরাগনালীটি প্রবেশ করবে, পরাগনালীটি আমরা জানি প্রবেশ করবে মাইক্রোপাইলার দিয়ে ঢোকার চেষ্টা করবে। তো পরাগনালী এই যে আসবে মাইক্রোপাইলার এন্ডের দিকে, যে এগ কে ফার্টিলাইজ করার জন্য এই দিকে আসতে হবে, তো সেই ডিরেকশনটা কারা দেয়? সেই ডিরেকশনটা দেখানো যাবে, দিক নির্দেশ করে হচ্ছে এই সহকারী কোষগুলির মধ্যে উপস্থিত ইলিফার্ম অ্যাপারেটাস গুলি। ওকে, এখানে তাই দেখানো হয়েছে যে ওভিউলের প্রথমে আমরা দেখিয়েছি যে অনেকগুলি মেগাস্পোর মাদারসেল রয়েছে, তার মধ্যে একটি মেগাস্পোর মাদারসেল কি করে, সেটি থেকে ডায়াটেট্রাড উৎপন্ন হয়, এবং তার মধ্যে একটি কোষ যেটা মাইক্রোপ্যালের এলে থাকে, সেটি সার্ভাইভ করে, এবং সেটি থেকে আলটিমেটলি 2, 4, 8 নিউক্লিয়াস যুক্ত 2, 4, 8 নিউক্লিয়াস যুক্ত দশা আসে, এবং ফাইনালি যখন এদের সাইটোপ্লাজমিক ডিভিশন শুরু হয়, এবং তারপরে তৈরি হয় এমব্রিও স্যাক। এমব্রিও যদি ভালো করে দেখো, এর মধ্যে 8টা নিউক্লিয়াস রয়েছে, কিন্তু সেল আছে 7টি, তাই তো? তো সেই ঘটনাটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। দেখো, মাইক্রোপাইলার রিজনে যেটি থাকে সেটি বড়, বৃহৎ এবং ঘন সাইটোপ্লাজম যুক্ত, এবং তার সঙ্গে একটা প্রমিনেন্ট নিউক্লিয়াস বা একদম সংশ্লিষ্ট নিউক্লিয়াস দেখা যায়, এবং এই এমএমসি তে কি হয়, আন্ডারগো মিওটিক ডিভিশন। মিওটিক ডিভিশন কি তোমরা জানো অলরেডি, রাইট? একটি থেকে, একটি 2N কোষ থেকে, ডিপ্লয়েড কোষ থেকে এন যুক্ত বা হ্যাপ্লয়েড 4টি কোষ তৈরি হবে। এবার ফিমেল গ্যামেটোফাইট, বেশিরভাগ কোষের ক্ষেত্রে একটাই, আমি বললাম না, একটি মেগাস্পোর সাধারণত ফাংশনাল হয়, তাহলে একটি মেগাস্পোর বা একটি স্ত্রীরেণু কার্যকর হয়, এবং সেটি তৈরি করে, বাকি 3টি রিজেনারেট করে যায়। এবার যে একটি থাকলো সেটি এমব্রিও স্যাক কিভাবে তৈরি করে? একটি মেগাস্পোর থেকেই পুরো এমব্রিও স্যাকটি তৈরি হচ্ছে, তাই তো? যেহেতু একটা স্পোর থেকে তৈরি হয়, তাই এই ডেভেলপমেন্টের মেথডটাকে আমরা বলি মনোস্পার্মিক ডেভেলপমেন্ট। ওকে, বা তোমরা বলতে পারো যে একটি স্পর থেকে, তাই তো? নির্দিষ্ট একটি স্পর থেকে এটাকে মনস্পরিক বৃদ্ধি বলা হয়। একটি স্ত্রী রেণু থেকে পুরো রেণুস্থলীটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এমব্রিও স্যাক তৈরি হচ্ছে একটা পুরো গ্যামেটোফাইট, রেণুধর দেহটি বা যে লিঙ্গধর দেহটি রয়েছে, হ্যাঁ, এই লিঙ্গধর দেহটি বা সেটাকে আমরা বলছি রেণুস্থলী বা এমব্রিও স্যাক, সেটি তৈরি হচ্ছে একটি নির্দিষ্ট মেগাস্পোর থেকে, একটি কার্যকারী স্ত্রী রেণু থেকে। যেহেতু একটি রেণু থেকে উৎপন্ন হচ্ছে, এই প্রসেসটাকে আমরা বললাম যে মনস্পরিক ডেভেলপমেন্ট। ক্লিয়ার? তাহলে বলতো নিউসেলাসের কোষগুলির প্লয়েডি কি হবে? নিউসেলাস কোষগুলি তো নর্মাল সেল, তাহলে এদের কি হবে প্লয়েডি? অবশ্যই ডিপ্লয়েড 2N, রাইট? এমএমসি তে কি হবে? এরাও 2N, কিন্তু ফাংশনাল মেগাস্পোর যেহেতু মিওসিস ডিভিশনে, মিওটিক ডিভিশনে তৈরি হয়েছে, তাই এর কি হবে বলো? N বা হ্যাপ্লয়েড। এবং ফিমেল গ্যামেটোফাইটে কি হবে? ফিমেল গ্যামেটোফাইটটি যেহেতু একটি মেগাস্পোর থেকে মাইটোসিস ডিভিশন হয়ে 2, 4, 8 সেল তৈরি করেছে, তো এদের এটাও N, এটাও N, এটা 2N, আর এটাও 2N। ক্লিয়ার? চল, তো এমডিএসটা কিভাবে তৈরি হয় ডিটেল ছবিটা তো আমি ব্যাখ্যা করেই দিয়েছি, তবে এখানে আরো ভালোভাবে দেখো। কার্যকরী মেগাস্টিরেন যেটি রয়েছে তার নিউক্লিয়াসটি মাইটোটিক্যালি মাইটোসিসের মাধ্যমে প্রথমে দুটি নিউক্লিয়াস তৈরি করে, যে দুটি নিউক্লিয়াস কোষে একদম অপোজিট, তো কোষের বিপরীত প্রান্তে পৌঁছে যায়, এখানে গিয়ে তৈরি করে এরা 2 নিউক্লিয়াস যুক্ত দশা। তারপর 2 নিউক্লিয়াস যুক্ত দশা থেকে তৈরি হয় 4 নিউক্লিয়াস যুক্ত দশা, 4 থেকে 8 এভাবে তৈরি হতে শুরু করে। ওকে, এবার এখানে যেটা জিনিস নোট করা জরুরি সেটা হচ্ছে যে মাইটোসিস ডিভিশন যে হচ্ছে এটা কিন্তু ফ্রি নিউক্লিয়াস হচ্ছে, দেখো। প্রত্যেকটা নিউক্লিয়াস ডিভিশনের পরে সাইটোপ্লাজমিক ডিভিশনটা হচ্ছে না, তাই তো? নিউক্লিয়ার ডিভিশন ইজ নট ফলোড বাই ইমিডিয়েটলি সেলুলার ফর্মেশন। সেলুলার ফর্মেশনের মাধ্যমে সাইটোপ্লাজমিক ডিভিশন হয়। তো নিউক্লিয়াসের ডিভিশন প্রত্যেকবারই হচ্ছে, প্রত্যেকবারই নিউক্লিয়াসের ভাঙন হচ্ছে, কিন্তু সাইটোপ্লাজম প্রত্যেকবার বিভাজন হচ্ছে না। তাই এটাকে বলতে পারি, এই ধরনের বিভাজনটা প্রকৃতিটাকে আমরা বলি ফ্রি নিউক্লিয়ার টাইপ অফ ডিভিশন। ক্লিয়ার? ওকে, আফটার 8 নিউক্লিয়ার স্টেজ, 8টা নিউক্লিয়াস দশা তৈরি হয়ে যাওয়ার পর এরা একটা কি তৈরি করে? টিপিক্যাল ফিমেল গ্যামেটোফাইট বা একটা আদর্শ স্ত্রীলিঙ্গধর দেহ বা ভ্রূণস্থলী তৈরি করে। তো এমব্রিও থলি যেটা রয়েছে বা এমব্রিও স্যাক বা রেণুস্থলী যেটি রয়েছে, সেটির মধ্যে কোষগুলি কিভাবে ডিস্ট্রিবিউট হবে বা কিভাবে সেগুলিকে সজ্জা করবো সেটা জরুরি। তো এর মধ্যে 6টি কোষ বলেছিলাম যে পোলার মাইক্রোপাইলার এন্ডের 3টি, তো এগ, সিনোজিট, আর অ্যান্টিপোডাল প্রতিপাদক কোষ 3টি, অ্যান্টিপোডাল সেল, এরা এদের নিউক্লিয়াস হয়ে যায়। তাহলে 6টা কোষ কোষ প্রাচীর দিয়ে আবৃত হয়ে যায়। এবার থাকলো তাহলে বাকি দুটো নিউক্লিয়াস। এই দুটো নিউক্লিয়াস এই যে বৃহৎ সাইটোপ্লাজম যুক্ত একটা কোষের মধ্যে অবস্থান করে, সেটাকে আমরা বলি কেন্দ্রীয় কোষ। তাহলে এই কেন্দ্রীয় কোষের মধ্যে দুটি পোলার নিউক্লিয়াস অবস্থান। ক্যারেক্টারিস্টিক ডিস্ট্রিবিউশন অফ সেলস উইদিন এমব্রিওসিস। তাহলে এই যে কোষ ভ্রূণস্থলীর মধ্যে কোষ সমূহগুলি যে বিন্যাস দেখছি, এটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে? 3টি কোষ একসঙ্গে থাকে মাইক্রোপাইলার প্রান্তে, সেটাকে আমরা বলেছিলাম একটি, এবং এরা 3জন মিলে তৈরি করে এক অ্যাপারেটাস। অ্যাপারেটাস একটা যন্ত্র, তাই তো? তো এটাকে বলতে হবে গর্ভ যন্ত্র। এর মধ্যে রয়েছে ডিম্বাণু বা এক্সেল,
তার সঙ্গে দুটি সহকারী কোষ। সহকারী কোষগুলির মধ্যে বলেছিলাম যে এদের মধ্যে সজ্জিত আটটি কোষ, আটটি নিউক্লিয়াস নিয়ে আমি কথা বললাম, যে আটটি নিউক্লিয়াস গুলি এই ভ্রূণথলি বা রেণুস্থলীর মধ্যে সজ্জিত হয়ে একটা বিশেষ প্যাটার্নকে ফলো করে বা বিশেষ একটা বিন্যাস প্যাটার্নকে ফলো করে। সেটা কি? যে তিনটি কোষ থাকবে মাইক্রোপাইলার প্রান্তে, এবং সেই তিনটি কোষ মিলে তৈরি করে এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র। সেই গর্ভযন্ত্রের মধ্যে কি পড়ছে? একটা এগ। এগ মানে যে প্রধান আমার অঙ্গ, সেটা হচ্ছে আমার যে ডিম্বাণুটা রয়েছে। তাহলে একটি ডিম্বাণু, তার সঙ্গে থাকবে দুটি সহকারী কোষ। সহকারী কোষগুলি কাজ কি? সহকারী কোষগুলির মধ্যে এক ধরনের বিশেষ কোষীয় স্থূলকরণ দেখা যায়, যেটাকে আমরা বলি ফিলিফর্ম অ্যাপারেটাস, বা তার মতো দেখতে বলে এর নামটা একটা ফিলিফর্ম অ্যাপারেটাস। তো এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যখন পোলেন টিউব প্রবেশ করবে বা পরাগনালী যখন প্রবেশ করবে, পরাগনালী আমরা জানি, দেখো এভাবে গঠনটা থাকে, স্টিগমা। তো পরাগনালী এখান থেকে যখন প্রবেশ করবে, সে পরাগনালী প্রবেশ করার পর এখানে ডিম্বাণু রয়েছে কোথাও, তো এভাবে রয়েছে ডিম্বাণুগুলি। এবার এই এন্ডে সাপোজ এগ রয়েছে, তার সঙ্গে সহকারী কোষ, এদিকে অ্যান্টিপোডালগুলি। তো এই পরাগনালীকে নির্দিষ্ট দিকে, যে হ্যাঁ এই পরাগনালীগুলি যাতে প্রবেশ করে ঠিক ডিম্বাণুর দিকেই আসে, তো এই নির্দিষ্ট দিক গাইড করা বা তাকে নির্দিষ্ট দিকে পরিচালনা করা কাজ হচ্ছে সহকারী কোষগুলি। আর উল্টো দিকে মাইক্রোপ্যারাল এন্ডের ঠিক অপোজিট দিকে বা স্যালাজাল এন্ডে, যে স্যালাজাল এন্ড কোনটা? স্যালাজাল এন্ড হচ্ছে যে অংশটা ডিম প্লাসেন্টা, এভাবে দেখো যে অংশটা, তুমি ওভারি গঠনটা দেখেছো এরকম ছিল, কিন্তু right? অনেকটা এরকম ছিল। দেখো এই অংশটা ফ্রি, যেটা মাইক্রোপ্যালারেন্ট। আর যে অংশটা ঝুলের প্রান্তের দিকে রয়েছে, মূলের দিকে রয়েছে, সেটা হচ্ছে চ্যালাজারেন্ট। তো সেই চ্যালাজারেন্টের মধ্যে তিনটি এমন কোষ থাকে যে কোষগুলি প্রতিপাদ হিসেবে কাজ করে। তাহলে এটাকে আমরা বলি প্রতিপাদ কোষটি। ওকে। আর বাকি দুটো নিউক্লিয়াস থেকে গেল, বাকি দুটো নিউক্লিয়াস অবস্থান করবে সেন্ট্রাল কোষের মধ্যে বা কেন্দ্রীয় কোষের মধ্যে। তাহলে এই যে সজ্জাটা ভ্রূণথলি বা রেণুস্থলীর, এই সজ্জাটা আমরা দেখতে পাচ্ছি আটটি নিউক্লিয়াস রয়েছে এবং সেই কোষযুক্ত। এটা অনেকবার কনফিউজ করার জন্য জিজ্ঞেস করা হয়, কখনো তারা হয়তো এটা দিয়ে দেবে যে 7টা সেল, 8টি নিউক্লিয়াস, সরি এটা তো সেমই হলো, 7টি নিউক্লিয়াস, 8টি সেল। এভাবে বিভিন্ন কনফিউজ করতে হবে। এখানে জানা জরুরি যে প্রত্যেক 8টি নিউক্লিয়াসই তৈরি হয়, কিন্তু সবাই যেহেতু সাইটোপ্লাজম দিয়ে আবৃত হয় না, সবাই যেহেতু কোষপ্রাচীর দিয়ে আবৃত হয় না, তাই বলতে পারি যে 8টি নিউক্লিয়াস থাকলেও কোষের সংখ্যা শুধুমাত্র 7। ওকে। এইটা ছিল আলটিমেটলি কিভাবে স্ত্রী রেণু এবং পুংরেণু তৈরি হয়। বাট সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে কিভাবে এরা একে অপরের কাছাকাছি আসবে, কিভাবে এরা একে অপরের নিষেক সম্পন্ন করবে। তো তো নিষেকের জন্য জরুরি হচ্ছে পরাগরেণু এবং স্ত্রী রেণু কাছাকাছি আসা। তো সেই কাছাকাছি আসার পদ্ধতিটাই হচ্ছে পলিনেশন বা পরাগযোগ। দেখো পরাগ রেণু গুলি, আমরা জানি পরাগ রেণু গুলি যে রয়েছে আমাদের ক্ষেত্রে, যদি হিউম্যান বিং দেখি, যে শুক্রাণু গুলি রয়েছে, শুক্রাণুর কাছে ক্ষমতা রয়েছে, এরা মুভ করতে পারে, রাইট? এরা ফ্লাজেলার মুভমেন্টের মাধ্যমে এরা মুভ করতে পারে। কিন্তু এরকমটি ফ্লাওয়ারদের ক্ষেত্রে বা এরকম উদ্ভিদের ক্ষেত্রে নয়। তো উদ্ভিদের যে পরাগ রেণুর কথা বললাম, তাই তো, সেটা পোলেন গ্রেন হলো বা এমব্রিও স্যাক, অর্থাৎ লিঙ্গধর দেহ যে দুটি রয়েছে, পুংলিঙ্গধর দেহ আর স্ত্রীলিঙ্গধর দেহ, দুটি যদি দেখো, দুটি কিন্তু নন মোটাইল, তাই তো, কেউই এদের মধ্যে মুভমেন্ট করতে পারে না, কেউই চলনে সক্ষম না, দুটি চলনে অক্ষম। তাহলে চলনে অক্ষম মানে কিভাবে এরা একে অপরের কাছাকাছি আসে? তো সেখানে একটা মেকানিজম আছে, যেটা হচ্ছে পলিনেশন। এই পদ্ধতিতে পরাগরানী থেকে নির্গত হওয়া পরাগরেণুগুলি, এটা সাপোজ একটা ফ্লাওয়ার রয়েছে, এই ফ্লাওয়ার থেকে, এটা মেল ফ্লাওয়ার সাপোজ, এখান থেকে পরাগরেণুগুলো বেরিয়ে যে ফিমেল ফ্লাওয়ারটি রয়েছে, ফিমেল ফ্লাওয়ারের যে স্টিগমা রয়েছে, তো গাইনোসিয়ামের যে স্টিগমা অংশটা রয়েছে, যেখানে পরাগরেণু ল্যান্ড করবে, সেই অংশে পৌঁছানো, তো এই প্রসেসটাকে বলে পলিনেশন। পরাগরানী থেকে নির্গত হয়ে স্টিগমা বা গর্ভমুণ্ডের মধ্যে গিয়ে পরাগরেণুর স্থানান্তর প্রক্রিয়াকে বলা হয় পরাগযোগ। তো বিভিন্ন উদ্ভিদরা, সপুষ্পক উদ্ভিদরা, ভিন্ন ভিন্ন উদ্ভিদরা ভিন্ন ভিন্ন পদ্ধতি ফলো করেছে এই পুরো প্রক্রিয়াটির জন্য। বাট সবসময় এরকম নয় যে এরা, কিছু কিছু সময় এরা নিজেদের মধ্যেও কিছু চেঞ্জ এনেছে। হয়তো একই গাছের মধ্যে দুটি ফুল, বা একই ফুলের মধ্যে স্ত্রী জননাঙ্গ পুংজননাঙ্গ। তবে কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্যাটার্ন ফলো করা হয়, যেখানে তারা বাহ্যিক অন্যান্য জীবদের, অন্যান্য আহ, অজীবজ বলতে, যেমন হচ্ছে বায়ু বা জল, এদেরও সাহায্য নিয়েছে। তো এই প্রক্রিয়াটিকে, এই পলিনেশনের, যারা পলিনেশনে সাহায্য করছে, পরাগযোগে যারা সাহায্য করে, তাদেরকে আমরা বলি পলিনেটার। তো প্রথমে বোঝো পলিনেশন কি বা পরাগযোগ যে রয়েছে, পরাগযোগের কিছু ভাগ রয়েছে। কি কি সেগুলি? এগুলি হচ্ছে, ডিপেন্ড করে যে আমি যে পরাগযোগের ভাগগুলি বললাম, সেগুলি কিসের উপর ভিত্তি করে আমি বলছি, সেগুলি ভিত্তি হচ্ছে সোর্স অফ দ্য পোলেন, অর্থাৎ এই পরাগ রেণুটা থেকে আসছে। তো পরাগরেণুর উৎসটি কি? পরাগরেণুর উৎস কি?
তার ভিত্তিতে। যেমন মনে করো যদি পলিনেশন এভাবে হয় একই ফুলের মধ্যে, সেম ফুলের মধ্যে মেল ফ্লাওয়ার, মেল পুং জননাঙ্গ স্ত্রী জননাঙ্গ একই ফুলের মধ্যে রয়েছে, তাহলে এখান থেকে এর অ্যান্থার থেকে রিলিজ হয়ে এটা এর স্টিগমায় পৌঁছে গেল, এটা হলো অটোগ্যামি। এবার এই ঘটনাটা যদি একই গাছের অন্য একটা ফুলে হয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু একই গাছেরই হচ্ছে, কিন্তু অন্য একটা ফুলে, তো এটাকে অটো বলতে পারবো না, এটাকে তখন আমরা বলি ব্রেইটোনোগেমি। আর যে পদ্ধতিতে একটি গাছের ফুল থেকে অন্য গাছে, একটি গাছের পুরুষ ফুল থেকে পরাগরেণুগুলি রিলিজ নির্গমন হয়ে সেগুলি পৌঁছায় অন্য একটি ফুলের গর্ভমুণ্ডে, সেটাকে আমরা বলছি জিনোগেমি। তাহলে এই প্রধান তিনটি পার্থক্য রয়েছে, অটোগামী, ব্রেইটোনোগেমি এবং জিনোগেমি। ঠিক আছে, তাহলে যদি তোমাদের অনেক সময় জিজ্ঞেস করা হয় যে বলো এদের মধ্যে কোন দুটি জেনেটিক্যালি আইডেন্টিক্যাল করবে, তো দেখো এটি যদি একই উদ্ভিদের ক্ষেত্রে দুটি ফুল রয়েছে, তাহলে অটোগ্যামি এবং সেইটোনোগ্যামি দুটিতেই একই গাছে হচ্ছে, এদেরকে আমরা সেলফ পলিনেশন বলতে পারি। বাট তুমি যদি দেখো জিনোগ্যামি যেটা রয়েছে, যেখানে একটি গাছের ফুল থেকে অন্য একটি গাছের, একটি গাছের মধ্যে পুংজননাঙ্গ রয়েছে, আরেকটিতে স্ত্রী জননাঙ্গ, সেখানে পুরুষ ফুল স্ত্রী ফুল সব আলাদা আলাদা রয়েছে। এই পদ্ধতিটাতে যেহেতু এক, দেখো এর জেনেটিক্যালি, এর যে জিনগুলি রয়েছে, তো জেনেটিক্যালি একই উদ্ভিদ তো একই সবগুলো ফুল সেমই হবে, কিন্তু ভিন্ন ভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে তো ভিন্ন ভিন্ন হবে। তো এই পদ্ধতিটাকে আমরা বলি ক্রস পলিনেশন, যেখানে অন্য একটি জেনেটিক্যালি ডিফারেন্ট কোনো একটা ফুলের সঙ্গে এর নিষেক সম্পন্ন হচ্ছে। ক্লিয়ার? সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। অটোগ্যামি কি? অটোগ্যামি হচ্ছে যখন পলিনেশন বা পরাগযোগ সম্পন্ন হয় একই ফুলের মধ্যেই, যে ফুলটি রয়েছে সেই ফুলের মধ্যেই পোলেন গ্রেন সেই ফুলেরই অ্যান্থার থেকে রিলিজ হয়, তাই তো, তার পরাগ ধানি থেকে নির্গত হয়ে সেগুলি গর্ভমুণ্ডে পৌঁছালো একই ফুলের মধ্যে, সেম ফ্লাওয়ার। এই টার্মটা বেশ, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে। এবার সাধারণত যে সমস্ত ফুলগুলি হয় কমপ্লিটলি অটোগ্যামি সম্ভবই না। কেন? দেখো হয়তো অ্যান্থার, সাপোজ মনে করো এরকম একটা ফুল রয়েছে, এটা একটা ফুল, এবার এইভাবে যদি পরাগ অ্যান্থার গুলি উপস্থিত থাকে, তো অ্যান্থার গুলি এখান থেকে রিলিজ হবে, বাট বায়ুর কারণে হয়তো এখানে পড়ে গেল, এখানে চলে গেল, তো এখানে পৌঁছাতেই পারছে না। বা এরকম হতে পারে যে যে সময় পরাগ রেণুগুলি বা পুং রেণুগুলি যে সময় ম্যাচিওর হয় বা পরিণত হয়, সেই সময় স্ত্রী রেণুগুলি হচ্ছে না, একই সময় হচ্ছে না, এটাও একটা কারণ হতে পারে। তো বেশিরভাগ সময় অটোগ্যামি সম্পন্ন হয় না, তাই তো। অটোগেমি হওয়ার জন্য কিছু নির্দিষ্ট সিমিলারিটি দরকার, সেগুলি কি? যেমন হচ্ছে পোলেন রিলিজ এবং স্টিগমা রিসেপটিভিটি, অর্থাৎ যে সময় পরাগরেণু নির্গমন হবে আর গর্ভমুণ্ড যে সময় পরাগরেণু গ্রহণ করার ক্ষমতা অর্জন করবে, দুটি যেন একই সময় হয়, সিঙ্ক্রনি থাকা উচিত এই দুটির মধ্যে, দুটির মধ্যে সময়লতা থাকা উচিত একই সঙ্গে, সিঙ্ক্রনি। আর কি, অ্যান্থার এন্ড স্টিগমা শুড বি ক্লোজলি স্ট্রং টুগেদার, এরা যেন একে অপরের খুব কাছাকাছি থাকে, যাতে এখান থেকে অ্যান্থার রিলিজে পরাগরেণুগুলো রিলিজে অন্য কোথাও না গিয়ে এখানেই ফার্টিলাইজ করে দেয়, তাই তো। তাহলেই এখানে সেখানে সেলফ পলিনেশন বা তোমরা যে বলছো স্বপরাগযোগ সেটি সম্পন্ন হবে। বোঝা গেছে? কিছু কিছু উদ্ভিদ যেমন ভায়োলা বা সাধারণ প্যান্সি যেটাকে বলি, দেন অক্সালিস, পোমেলিনা, এর মতো কিছু উদ্ভিদ রয়েছে, এদের ক্ষেত্রে দু ধরনের ফুল দেখতে পাওয়া যায়, এটা সাধারণ ফুল ছিল। এবার কিছু কিছু রয়েছে যাদের ক্ষেত্রে দু রকমের ফুল দেখা যায়। দু রকমের ফুল কিরকম, এই ছবিটি দেখো, এই ছবিটিতে তোমরা দু রকম ফুল দেখতে পাচ্ছ। কিছু ফুল রয়েছে যেগুলি একদম বন্ধ, আর কিছু ফুল রয়েছে যেগুলি দেখো এরকম এক্সপোজড, আর যেগুলির মধ্যে এই গর্ভমুণ্ড পরাগধানী সবগুলো উন্মুক্ত রয়েছে। যেগুলি বন্ধ থাকে বা যেগুলি ক্লোজড, সেগুলিকে আমরা বলছি ক্রিস্টোগ্যামাস। আর যেগুলি বন্ধ নয়, যেগুলো উন্মুক্ত, সেগুলিকে আমরা কি বলি, চশমোগ্যামাস বা প্লাজমোগ্যামাস। ঠিক আছে, এবার আমরা রাখতে পারবো যেগুলো ক্লোজ সেগুলো ক্লিষ্ট, এভাবে, রাইট? তো সেটাই, দু ধরনের ফুল রয়েছে। সেটা হচ্ছে প্রথমে চাজমোগামাস। চাজমোগামাস গুলো হচ্ছে বাকি ফুলগুলির মতোই, যেখানে অ্যান্থার বা পরাগধানী এবং গর্ভমুণ্ড দুটি উন্মুক্ত থাকে অন্য প্রজাতির মতোই, ঠিক আছে। কিন্তু ক্লিস্টোগ্যামাসের মধ্যে এটা খোলা থাকে না, এটা সম্পূর্ণরূপে বদ্ধ থাকে। এই সমস্ত ফুলের ক্ষেত্রে যেহেতু বন্ধ রয়েছে, তারা যেহেতু বন্ধ রয়েছে, এদের ক্ষেত্রে তো ক্রস পলিনেশন সম্ভবই নয়, বাইরে থেকে কোনো পরাগধানী এসে এর গর্ভমুণ্ডে ল্যান্ডই করতে হবে, কারণ কমপ্লিটলি ক্লোজ। এর ক্ষেত্রে সবসময় সবসময় সেলফ পলিনেশনই হয়। তাহলে যে সমস্ত চ্যাজমোগামাস গুলি রয়েছে এগুলোতে সেলফ পলিনেশন এবং ক্রস পলিনেশন দুটি সম্ভব, কিন্তু ক্রিস্টোগ্যামাসে ক্রস পলিনেশন কখনোই সম্ভব নয়। এটাতে সব সময় সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ হয়ে থাকবে। ওকে, তাই ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার গুলি বা এই যে বন্ধ ফুলগুলি রয়েছে, এই ফুলগুলিতে সবসময় অটোগ্যামি সম্পন্ন হয়, ক্রস পোলেন ল্যান্ডিং এর কোনো চান্সই নেই, তাই তো। কখনোই অন্য পরাগরেণু হিসেবে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা থাকেই না। তাহলে একটা জিনিস দেখো, ক্লিস্টোগ্যামাস যে ফ্লাওয়ার গুলি রয়েছে এদের কিন্তু কোনো পলিনেটার
বা এদের পরাগ সম্পন্ন করতে হলে কোনো অন্য জীবের সাহায্য নিতে হবে না, অন্য কারোর সাহায্য নিতে হচ্ছে না। তাহলে এরা কমপ্লিটলি নিজেদের উপর ডিপেন্ডেন্ট। তাহলে যদি দেখি এদের কিছু অ্যাডভান্টেজও রয়েছে, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। অ্যাডভান্টেজ হচ্ছে এদের পলিনেটারদের উপর ডিপেন্ড করতে হয় না, এদের এফিসিয়েন্সি বেশি, বেশি সংখ্যক বীজ তৈরি করতে পারবে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দেখো সবসময় এরা একই জিনের, জেনেটিক্যালি যে দেখো আইডেন্টিক্যাল, তাই তো, যে যে উদ্ভিদটা নিজের পরাগরেণু পুংরেণু তৈরি করছে, সেটি স্ত্রী তৈরি করছে। তো আলটিমেটলি সেখানে চান্সেস থাকে জেনেটিক্যালি খুব বেশি সিমিলারিটিস হবে। তো আমরা যেটিকে বলি জেনেটিক পলিমরফিজম, বা এই যে ভেরিয়েশন বা প্রকরণ, যেটা আমাদের ইভলিউশনে সাহায্য করে, বিবর্তনে সাহায্য করে, তো সেই ভেরিয়েশনটা আসবে না। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আসবে। ঠিক আছে, দেন আমি বলেছিলাম জেইটোনোগেমি। জেইটোনোগেমির মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত হয়? জেইটোনোগেমির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে যখন একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগযোগ সম্পন্ন হয়। অর্থাৎ একটি ফুল থেকে পরাগধানী নির্গমন হবে, আরেকটি ফুলে গিয়ে সাপোজ এই ফুলটা থেকে রিলিজ হয়ে এই ফুলে দিকে পৌঁছাতো, একই গাছের ভিন্ন ফুলের মধ্যে। ঠিক আছে, এখানে সেম প্লান্ট, অ্যানাদার ফ্লাওয়ার অফ সেম প্লান্ট, এটা চলবে। ফাংশনালি দেখতে গেলে এটাতে ক্রস পলিনেশনই হচ্ছে। ফাংশনালি যদি তোমরা দেখো, তাই তো, কার্যগত ভাবে এটাতে ইতর পরাগযোগই হচ্ছে। ঠিক আছে, ক্রস পলিনেশনকে আমরা ইতর পরাগযোগ বলি। কিন্তু কারণ এক্ষেত্রে পলিনেটিং এজেন্টের দরকার রয়েছে, কারণ এতে পরাগযোগে সাহায্যকারী তোমার বাহকের প্রয়োজন, বাহক দরকার এখানে। কিন্তু জেনেটিক্যালি দেখো, জেনেটিক্যালি তো একই উদ্ভিদের, জেনেটিক্যালি এরা অটোগ্যামির মধ্যেই পড়ে। ওকে। আর জিনোগ্যামি কি? একটি গাছের এক ফুল থেকে অন্য গাছের গর্ভমুণ্ডের মধ্যে পৌঁছানো। অ্যান্ড একটি গাছের পরাগধানী থেকে রিলিজ হয় পরাগরেণুগুলি অন্য একটি গাছের অন্য ফুলের, একটা ফুলের মধ্যে, অন্য গাছের তো ফুল তো ডিপেন্ড হবেই, right? সেখানে গিয়ে যদি পলিনেশন সম্পন্ন করে, তো এই ক্ষেত্রে পলিনেটার মাস্ট, তো বা এই ক্ষেত্রে যে বাহকটি রয়েছে পরাগযোগে সাহায্যকারী, সেটি অবশ্যই দরকার পড়ে। ওকে। তাদের ক্ষেত্রে সম্পন্ন হয়, এখানে উদাহরণ দেখা হয়েছে ক্রস পলিনেট প্ল্যান্টের মধ্যে সানফ্লাওয়ার এক্সাম্পল দেখা হয়েছে, দেখো সূর্যমুখী ফুল, এটিতে এরকম হয়। ওকে। কারণ এর মেল ফ্লাওয়ার আর ফিমেল ফ্লাওয়ার গুলি আলাদা আলাদা উদ্ভিদে উপস্থিত, তাহলে সেক্ষেত্রে তো সবসময় ক্রস পলিনেশন হবে, রাইট? এজেন্ট অফ পলিনেশন বা পরাগ যোগের বাহক সমূহগুলি। চলো বাহকগুলি সম্বন্ধে জেনে নিই। উদ্ভিদরা এই পরাগযোগ সম্পন্ন করার জন্য ভিন্ন ভিন্ন বাহকের সাহায্য নেয়। এবার বাহকগুলি হতে পারে বায়োটিক বা জীবজ, যাদের মধ্যে প্রাণ রয়েছে, আবার অজীবজ হতে পারে, তো প্রাণ নেই এরকম বাহকও সম্ভব। কি সেগুলি? সেগুলি হচ্ছে বায়ু এবং জল। আর বায়োটিকের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণীরা, তো বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রাণীরাই সাহায্য করে পলিনেশনে বা পরাগযোগে। বেশিরভাগ উদ্ভিদ বায়োটিক এজেন্ট বা জীবজ উদ্ভিদ, জীবজ বাহকগুলি সাহায্য নেয়। তবে একটা খুব ক্ষুদ্র অংশ, খুব কম সংখ্যক উদ্ভিদই এমন আছে যারা অজীবজ মাধ্যম যেগুলি রয়েছে সেগুলিরও ব্যবহার করে থাকে। ওকে। এবং এতে প্রধানত দুটি আছে, সেটা হচ্ছে বায়ু আর জল। এই যে বায়ু পরাগী এবং জল পরাগী যে সমস্ত উদ্ভিদগুলি রয়েছে, তাদের ক্ষেত্রে পরাগযোগটা অন্য কিছু নয়, বরঞ্চ এটা একটা দৈবাত ঘটনা, এটা একটা মানে চান্স ফ্যাক্টর। হয়তো কোনোভাবে দেখো এখান থেকে জলের মধ্যে রিলিজ হলো হয়ে, তারপর এখান থেকে পরাগধানী থেকে রিলিজ হয়ে গর্ভমুণ্ডে পৌঁছাবে কিনা, এটা ডিপেন্ড করে। জলের স্রোত বেশি হলে ভেসে যেতে পারে, জলের স্রোত আসতে হলে না পৌঁছাতেও পারে, তাই তো। ডিপেন্ড করছে, এটা একটা খুবই, আমরা বলতে পারবো না যে হবেই কি হবে, চান্স ফ্যাক্টর এটা একটা। ঠিক আছে, সেটা জানা জরুরি। তো টু কম্পেনসেট দিস, যাতে আহ সবসময় এরকম না হয় যে পৌঁছালোই না, পড়াশোনা সম্পন্ন হলো না, তাহলে আমরা কি পসিবিলিটি যত আমরা যদি বাড়াতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তখন লার্জ নাম্বারের পরাগরেণু, তাহলে বেশি পরিমাণ পরাগরেণু তৈরি করা হয়, যাতে অপচয় হলেও সেরকম কোনো প্রভাব না পড়ে। এই তো এনরমাস অ্যামাউন্ট অফ পোলেনের ক্ষেত্রে তৈরি করা হয়। সাপোজ যতগুলো আমার কাছে ডিম্বক আছে তার তুলনায় অনেক গুণ বেশি পরিমাণে পরাগরেণু তৈরি করা হয়, যাতে এই যে অপচয়ের কারণে যে সমস্ত যে চান্সটা থাকে যে হবে না, সেই চান্সটা যেন না থাকে। তো অপচয়ের কারণে যেন পলিনেশনের চান্স বা পরাগজনের চান্সটা কমে না যায়। ওকে। এবার বায়ু পরাগী উদ্ভিদের ক্ষেত্রে যারা এর মাধ্যমে নিজের পলিনেশন সম্পন্ন করে, তো সেটি অজীবজ আমি দুটি বললাম না, অজীবজ হচ্ছে ওয়াটার, অজীবজ হচ্ছে এয়ার। তো এয়ার বা উইন্ড, তো জলের থেকে উইন্ড বা বায়ু মাধ্যমে ঘটা পরাগযোগ সচরাচর দেখা যায়। ঠিক আছে। এবার তুমি যদি বলো বায়ু পরাগী হতে, বায়ু পরাগী মানে এদের বাতাসের মধ্যে ভাসতে হবে। বাতাসের মধ্যে ভাসতে হলে এদেরকে হতে হবে হালকা।
লাইট। এদেরকে হতে হবে নন স্টিকি, যাতে যে কোনো জায়গায় গিয়ে এরা আটকে না পড়ে, তাই তো, এদেরকে চটচটে যেন না হয়, কারণ যেখানে সেখানে গিয়ে আটকে গেলে তো পৌঁছতে পারবে না ওই গর্ভমুণ্ড অব্দি। ঠিক আছে, তাতে এরা সহজেই বায়ুর মাধ্যমে প্রবাহিত হতে পারে, এটা জানা জরুরি। এবার দে অফেন পোজেস ওয়েল এক্সপোজ স্ট্যামেন। এদের ক্ষেত্রে সাধারণত এই যে পুংকেশরটি হয়, পুংকেশরটা খুবই উন্মিলিত। উন্মিলিত মানে একদম এক্সপোজড। ঠিক আছে, তাতে খুব সহজেই এখান থেকে পরাগ রেণুগুলি বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। যে স্টিগমা রয়েছে গর্ভমুণ্ডটা, এক্ষেত্রে এই পরাগরেণুগুলো যেগুলো বাতাসের মধ্যে ভাসছে সেগুলোকে ক্যাচ করতে হবে। তো এটি সাধারণত কিরকম হয়? এটি সাধারণত হয় ফেদারি, বা এটি পক্ষল প্রকৃতির হয়, যাতে এরা ধরে নিতে পারে যে সমস্ত বায়ুবাহিত পরাগরেণুগুলি রয়েছে। ওকে, এরকম দেখো, দেখতে পাচ্ছ কম্প্যাক্ট ইনফ্লোরেসেন্স কিরকম ভাসমান স্ট্যামেন গুলি রয়েছে। ঠিক আছে? ভুট্টার ক্ষেত্রে হয়তো তোমরা দেখেছো, ভুট্টার ক্ষেত্রে দেখেছো, ভুট্টা যে যখন পরিণত হয়ে যায় তখন এরকম একটা পার্ট দেখতে পাওয়া যায় মাথার দিকে, এরকম একটা ফুলের মতো, বা এরম, অনেকগুলি পক্ষল টাইপের জিনিস। সেটাই হচ্ছে ওর ওই ফেদার গুলোকে যেগুলোকে ইউজ করেছিল পলিনেশনের সময়। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রেই বায়ুবাহিত বা বায়ু পরাগী যে উদ্ভিদগুলি, ফুলগুলি রয়েছে, সেগুলির ক্ষেত্রে এরা সিঙ্গেল ওভিউলেটেড হয়, তাই তো, অর্থাৎ একটি ওভারির মধ্যে একটি ডিম্বক, এবং ফুলগুলি খুবই কম্প্যাক্ট ইনফ্লোরেসেন্স, অর্থাৎ ফুলের যে সজ্জাটি রয়েছে সেটা খুবই কম্প্যাক্ট, ঘনভাবে সজ্জিত থাকে। একটা এরকমই উদাহরণ হচ্ছে কর্ন কব বা ভুট্টার শীষ, এদিকে দেখেছো, ভুট্টার শীষ, তাই তো। তো ভুট্টার শীষের ক্ষেত্রে যে সূত্রাকার অংশটা দেখতে পাওয়া যায়, সেগুলি আসলে গর্ভমুণ্ড এবং গর্ভদণ্ডগুলি, যেগুলি পরাগরেণুকে ধরার জন্য বায়ুতে আন্দোলিত হচ্ছিল। এবং বেশিরভাগ ঘাসের ক্ষেত্রেই, ঘাস জাতীয় যতগুলি উদ্ভিদ রয়েছে, তারা প্রায় সবাই বায়ুবাহিত বা বায়ু পরাগী বেশিরভাগই হয়ে থাকে। ওকে, জলের মাধ্যমে খুব কম পরিমাণ উদ্ভিদ রয়েছে যারা নিজেদের পলিনেশন সম্পন্ন করে বা পরাগযোগ সম্পন্ন করে। প্রায় 30 রকমের জেনেরা রয়েছে, বা 30টি এরকম গণ রয়েছে যারা সাধারণত এই বায়ুবাহিত, সরি, জল মাধ্যমে পরাগযোগ সম্পন্ন করে। এবং বেশিরভাগই এদের মধ্যে হচ্ছে মনোকটিলেডন্স বা একবীজপত্রী, তাহলে বেশিরভাগই এদের মধ্যে একবীজপত্রীর মধ্যে পড়ে। তুমি এরকম ভাবতে পারো যে অ্যালগি, ব্রায়োফাইটা, তো শৈবাল, ব্রায়োফাইট, ট্রায়োফাইট গুলো, এগুলির ক্ষেত্রে তো পুংগামের যে স্থানান্তর করে সেটা তো জলের মাধ্যমে হয়ে থাকে। হ্যাঁ, অবশ্যই, অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট তাদের ক্ষেত্রে প্রধান লাইক পুংগামেট বাহন করার মাধ্যমই হচ্ছে জল। কিন্তু অ্যাঞ্জিওস্পার্ম গুলির ক্ষেত্রে বা সপুষ্পক উদ্ভিদগুলির ক্ষেত্রে, সেক্ষেত্রে এই বাহনের প্রধান মাধ্যমটা হচ্ছে উইন্ড রাদার দেন ওয়াটার। জলবাহিত শুধুমাত্র 30টি গণের মধ্যে দেখা যায়। এরকম উদাহরণ হচ্ছে ভ্যালিসনেরিয়া এবং হাইড্রিলা। ওকে, তাহলে দেখো, এবার এখানে একটা কনফিউশন আসতে পারে যে কিছু কিছু ঘাস রয়েছে যেগুলি সামুদ্রিক জলে বসবাস করে, আবার কিছু কিছু রয়েছে যেগুলি সাধু জলে বসবাস করে। তো বেশিরভাগ যেগুলি সাধু জলের মধ্যে বসবাস করে, তারা, যেমন ভ্যালিসনেরিয়া, হাইড্রিলা, এদের ক্ষেত্রে জল পরাগী, এরা জল পরাগী হয়ে থাকে। কিছু কিছু ম্যারিন বা কিছু কিছু লবণাক্ত জলের ঘাস রয়েছে, যেমন জস্টেরা, এদের ক্ষেত্রে এরকম ফার্টিলাইজেশন দেখা যায়। তবে একটা জিনিস এখানে মনে রাখা জরুরি, যে সমস্ত অ্যাকোয়াটিক প্লান্ট যেগুলি রয়েছে, জলের মধ্যে যে গাছগুলি উপস্থিত, তারা সবাই জলের মাধ্যমে পরাগযোগ সম্পন্ন করে না। উদাহরণ হিসেবে তুমি দেখো, যখন আমি ওয়াটার হায়াসিন্থ বা আমি ওয়াটার লিলির কথা বলছি, তাই তো, এরা, তুমি বলছি এরা জলের মধ্যেই থাকে, তো অনেক সময় কনফিউজ করার চেষ্টা করবে যে ওয়াটার লিলি, ওয়াটার হায়াসিন্থ কিসের মাধ্যমে যায়? কে ফার্টিলাইজ, কে কে পলিনেশন সাহায্য করে? কারণ এই সমস্ত ফুলগুলি যে দেখো, এই সমস্ত ফুলগুলি জলের মধ্যে থাকে না। এদের যে ফ্লাওয়ার গুলি রয়েছে, এরা জলের উপরে অবস্থান করে। এরা যেহেতু জলের উপরেই অবস্থান করে, তাই এদের যে পলিনেশন গুলি সম্ভব হয়, সেগুলি বেশিরভাগ ক্ষেত্রে কোনো না কোনো ইনসেক্ট বা বায়ু, মানে বায়ুবাহিত, বা বেশিরভাগ ক্ষেত্রে পতঙ্গ দ্বারাই সম্ভব হয়, যেমনটি বেশিরভাগ স্থলজ উদ্ভিদ হয় সেরকম। ভ্যালিসনারিয়া কি হয়? ভ্যালিসনারিয়া এখানে যদি দেখতে পাচ্ছ, এই ভ্যালিসনারিয়া দেখো, ভ্যালিসনারিয়ায় এরকম মেল গ্যামেট গুলো রিলিজ হয়, যেগুলি বাহিত হয়, আর ফিমেল ফ্লাওয়ার এরকম দেখো, এখানে ধরো এটা একদম তলদেশ, সেখান থেকে এই বৃহৎ বৃহৎ ফিমেল ফ্লাওয়ার গুলি বসবাস করে, যেগুলির স্টিগমা গুলি একদম জলের উপরিভাগে অবস্থান করে, পৃষ্ঠদেশে, যাতে যে
পরাগরেণুগুলি রিলিজ হয়েছে বা পুং ফুল যেগুলি রিলিজ হয়েছে, সেই পুং ফুলগুলি যেন সহজেই গিয়ে স্টিগমা বা গর্ভমুণ্ডের কাছে পৌঁছাতে পারে। তো সেটাই ভ্যালেন্সিনারিয়ার ক্ষেত্রে যে ফিমেল ফ্লাওয়ারটি রয়েছে বা স্ত্রী ফুলটি রয়েছে সেটি জলের পৃষ্ঠদেশে অবস্থান করে, এবং এগুলির ক্ষেত্রে একটা লং স্টক বা একটা অনেক লম্বা বৃহৎ বৃন্ত রয়েছে, যেখানে মেল ফ্লাওয়ার গুলি বা পুং ফুলগুলি এবং তাদের পরাগরেণুগুলি সহজেই পৌঁছায়। তাহলে পুং আহ, পুরুষ ফুলগুলো কি করে নিজের সহজে রিলিজ হয়ে যায়, আর স্ত্রী ফুলগুলো একদম জলের পৃষ্ঠদেশ অবস্থানে থাকে, যেখানে এরা সহজে এদেরকে ক্যাপচার করতে পারে। এরা জলের স্রোত দ্বারা বাহিত হয়। কিছু কিছু রয়েছে যারা পৌঁছাবে স্টিগমা, বেশিরভাগই তো নষ্ট হয়ে হারিয়ে যাবে, তবে কিছু কিছু রয়েছে যারা এখানে পৌঁছাবে। ওকে, এবং আমি বললাম যে কি একটা গ্রুপ রয়েছে সমসামুদ্রিক ঘাসের, যেমন ভ্যালিসনারিয়া হয়ে গেল, হাইড্রিলা, তো জস্টেরা, এগুলি, যেখানে ফিমেল ফ্লাওয়ার বা স্ত্রী ফুল তো জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে, তাই তো। আর পোলেন গ্রেন গুলি বা পরাগ রেণুগুলি নির্গমন জলের ভিতরেই নির্গমন হয়, সেগুলি তারপরে ভেসে ভেসে সেই স্ত্রী ফুলের কাছে পৌঁছায়। বেশিরভাগ ক্ষেত্রে এদের যে পোলেন গ্রেন গুলি হয় বা এদের যে পরাগ রেণুগুলি হয়, সেগুলি লম্বা এবং ফিতার আকৃতির, যাতে এরা সহজেই জলের মধ্যে দিয়ে এরকম ভেসে ভেসে পৌঁছাতে পারে। তবে মোস্ট অফ দ্য ওয়াটার পলিনেটরি স্পিসিস এর ক্ষেত্রে দেখো, জলের মধ্যে যদি থাকে পরাগরেণু, তো চান্সেস রয়েছে যে এরা জলের মাধ্যমে তো ভিজেও যেতে পারে, তাই তো। যাতে জলের মধ্যে এরা সিক্ত না হয়ে যায়, এটা থেকে বাঁচানোর জন্য এদের রয়েছে মিউসিলেজিনাস একটা কভারিং বা একটা মিউসিলেজের আবরণী দেখতে পাওয়া যায়। এই মিউসিলেজের আবরণীটা এই সমস্ত পরাগরেণুগুলিকে সিক্ত হয়ে যাওয়ার হাত থেকে বা ওয়েটিং হওয়ার হাত থেকে বাঁচায়। লক্ষ্য করো যে বায়ু পরাগী বা জল পরাগী উভয় ধরনের ফুলগুলি খুব একটা রঙিনও হয় না, আবার এদের মধ্যে খুব বেশি কালার দেখতে পাবে না, আর খুব বেশি নেকটার বা মকরন্দ তৈরি করে না এরা। কেন? এখানে রিজনটা আসে যে ফুল যে রংগুলি তৈরি করে, এই যে বিভিন্ন বর্ণের আমরা ফুল দেখতে পাই, আর ফুলের মধ্যে যে নেকটার বা মকরন্দ থাকে, সেটা প্রধানত সেটা নির্দিষ্ট কাজ করে এমনি তো কিছু করবে না উদ্ভিদ। আসলে এগুলি হচ্ছে বিভিন্ন পলিনেটর গুলি বা বিভিন্ন বাহক গুলিকে আকৃষ্ট করার জন্য। কিন্তু জল বা বায়ুকে তো আকৃষ্ট করার প্রয়োজন পড়ে না, রাইট? এটা তো এমনি এমনি পৌঁছাবে। তো অজীবজ যে সমস্ত অজীবজ বাহক যাদের ব্যবহার করে, অর্থাৎ বায়ু পরাগী জল পরাগী উদ্ভিদের যে ফুলগুলি রয়েছে, সেই ফুলগুলি খুব বেশি বর্ণযুক্ত বা খুব বেশি গন্ধযুক্ত হয় না। ওকে, কিন্তু যে ক্ষেত্রে সাপোজ কোনো একটা প্রাণী ইনভলভ, জীবজ, যদি একটি জীব ইনভলভ থাকে, তাই তো, কোনো একটা অ্যানিমাল হয়ে গেল বা কোনো একটা ইনসেক্ট হয়ে গেল, তো সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি তার সে রিওয়ার্ড চাইবে, সে তো এমনি এমনি কোনো ফুলের কাছে পৌঁছাবে না, রাইট? যে ফুলের কাছে গন্ধ রয়েছে, যে ফুলে বর্ণ রয়েছে, সেটা দেখে আকৃষ্ট হবে, বা ফুলের মকরন্দ থাকলে, নেকটার থাকলে সে নেকটা কালেক্ট করতে যাবে। এগুলি কিছু মাধ্যম রয়েছে যার কারণে সেখানে হয়। তো বেশিরভাগ ফ্লাওয়ারিং প্লান্টের ক্ষেত্রে বা বেশিরভাগ সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে পলিনেটিং এজেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমাল। সেখানে মৌমাছি রয়েছে, মাছি রয়েছে, তাই তো। বিভিন্ন ধরনের পতঙ্গগুলির মধ্যে তো মৌমাছি, প্রজাপতি, মাছি, গোবর পোকা, মথ, পিঁপড়ে, বোলতা বা ওয়াস্প, দেন বিভিন্ন ধরনের পাখিগুলি যেমন সানবার্ড হয়ে গেল, হামিং বার্ড, এগুলি, এবং অনেক ক্ষেত্রে ব্যাট বা বাদুড়, এরাও যাতে সাধারণত যে সমস্ত পলিনেটিং এজেন্ট গুলি রয়েছে বা পরাগযোগের বাহক গুলি রয়েছে, এর মধ্যে যতগুলি প্রাণী রয়েছে তার মধ্যে পতঙ্গগুলি হচ্ছে সব থেকে কমন, মোস্ট কমনটা যদি কেউ জিজ্ঞেস করে সেটা হচ্ছে ইনসেক্ট। আর ইনসেক্টের মধ্যে সব থেকে কমন হচ্ছে বিজ বা মৌমাছি। তাহলে মৌমাছিগুলি হচ্ছে থেকে বেশি পরিমাণে বা যে ডমিনেন্ট প্রকৃতির বায়োটিক পলিনেটিং এজেন্ট, অর্থাৎ জীবজ যে সমস্ত পরাগযোগীরা রয়েছে, সেই সমস্ত পরাগযোগীর মধ্যে মৌমাছি হচ্ছে প্রধান জীবজ পরাগ বাহক। ওকে, এছাড়াও ভিন্ন ভিন্ন বৃহৎ আকারের প্রাণীগুলি যেমন লেমুর হয়ে গেল, দেন আর্বোরিয়াল
অনেক বৃক্ষ বা শেয়ার পরিযাল রয়েছে, রডেন, অনেক ইঁদুর, ইঁদুর এবং বিভিন্ন ধরনের গার্ডেন লেজার, বাগান টিকটিকি, কেঁচো টিকটিকি, এরাও অনেক সময় পরাগযোগে সাহায্য করে। Okay? তো বেশিরভাগ ক্ষেত্রেই ফুল এবং ফ্লাওয়ার অফ অ্যানিমাল flowers of animal pollinated plants are specially adapted for particular species of animal. যে কোনো উদ্ভিদের যে ফুলগুলি রয়েছে নির্দিষ্ট প্রজাতির প্রাণীর জন্য এরা বিশেষভাবে অভিযোজিত করে। সাপোজ কেউ যদি মৌমাছির দ্বারা উম পরাগ সম্পন্ন করে, তাহলে সে সেভাবেই নিজেকে অ্যাডাপ্ট করে অভিযোজন করবে, যাতে মৌমাছি সহজেই তার কাছে পৌঁছায়, মৌমাছি সহজেই তার পরাগরেণুগুলি গ্রহণ করে অন্য কাছে পৌঁছাতে পারে। তো বেশিরভাগ যে সমস্ত আহ পতঙ্গযোগী বা পতঙ্গ পরাগী যে সমস্ত ফুলগুলি রয়েছে, এরা আকারে অনেক বৃহৎ বৃহৎ হয়, উম খুব সুন্দর, বর্ণময় এবং সুগন্ধযুক্ত হয়ে থাকে, এবং মকরন্দ দিয়ে একদম সম্পূর্ণ হয়। এবার যদি এদের ফুলের আকার যদি খুব ছোট হয়, তাহলে সেক্ষেত্রে ফুলগুলো এক গুচ্ছ হয়ে একটা পুরো পুষ্প মঞ্জরি তৈরি করে তোলে, যাতে একটা ফুলগুলি সুস্পষ্ট হয়। দেখো, আলটিমেটলি পতঙ্গটা তো পৌঁছাবে, বা যদি খুব ছোট হয় তাহলে পতঙ্গ তো চিনতেই পারবে না, তাহলে পতঙ্গগুলো সেক্ষেত্রে একসঙ্গে একগুচ্ছ হয়ে একটা পতঙ্গের গুচ্ছ তৈরি করে, যাতে সহজেই পতঙ্গগুলি এদেরকে পরিলক্ষণ করতে পারে এবং সহজে তাদের কাছে গিয়ে পৌঁছাতে পারে। এটা জরুরি। ওকে, দেন বেশিরভাগ ক্ষেত্রে প্রাণীরা আকৃষ্ট কিভাবে হয়? বর্ণ দিয়ে, গন্ধ দিয়ে। এবার যারা মনে করো মাছি দিয়ে নিজের পরাগ সম্পন্ন করবে, তাহলে সেক্ষেত্রে মাছি তো সুগন্ধ দিয়ে নয়, মাছি সেক্ষেত্রে দুর্গন্ধ, ফাউল অর্ডার তখন দরকার পড়ে এই সমস্ত মাছি বা গবরে পোকার জন্য। ঠিক আছে? এবং যাতে এই যে প্রাণীগুলি যত বারবার যেন এরা পৌঁছায়, যেন বারবার এরা আহ পরাগ বাহকরা যেন বারবার পৌঁছায় ফুলের কাছে, বারবার যেন ফুলে এসে বসে, তার জন্য এরা রিওয়ার্ড সিস্টেম তৈরি করেছে। রিওয়ার্ড মানে পুরস্কার। দেখো, পুরস্কার কি? পুরস্কার হচ্ছে এই সমস্ত ফুলগুলি নিজেদের যে নেকটার রয়েছে বা মকরন্দ রয়েছে এবং পরাগরেণু, এগুলিকে ব্যবহার করে ফ্লোরাল রিওয়ার্ড হিসেবে, যাতে এই যে অ্যানিমাল ভিজিটর গুলি রয়েছে বা এই যে প্রাণীগুলি রয়েছে, এরা যখন বারবার এদের কাছে যেন এরা এই সমস্ত রিওয়ার্ডের লোভে পৌঁছাবে। দেখো, অবশ্যই প্রাণী এমনি এমনি ফুলের কাছে যাবে না। যখন দেখবে হ্যাঁ, সেই ফুলটির কাছে মকরন্দ রয়েছে বা সেই কিছু খাওয়ার মতো পরাগরেণু রয়েছে, তখনই সেখানে পৌঁছাবে। ওকে, তো যখন এরা পৌঁছায় কোনো কারণে এই সমস্ত রিওয়ার্ড গুলি কালেক্ট করার জন্য, তখন অ্যান্থার গুলিতে, এরা অ্যান্থারে, দেখো যদি এরকম পাপড়ি থাকে, সাপোজ এরকম পাপড়ি রয়েছে, ভালো করে পাপড়ি রয়েছে, এখানে একটা ইনসেক্ট পৌঁছালো, আমি ভিতর দিকে দেখালাম ইনসেক্ট এখানে পৌঁছেছে, এর এখানে আমরা জানি অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম এভাবে রয়েছে। তো যখন এখানে পৌঁছাবে, তো এই অ্যান্থার গুলি থেকে পরাগরেণু ডেহিসেন্ট হয়ে গেছে, তাহলে পরাগরেণু গুলি গিয়ে এদের দেহের সঙ্গে কোনো না কোনো ভাবে জুড়ে যাবে। আর যখনই এরা এদের দেহের সঙ্গে জুড়ে যাবে, এবার যখন এই পতঙ্গটি আরেকটি ফুলকে আক্রান্ত করবে, আরেকটি ফুলের মধ্যে গিয়ে বসবে, তখন সেই ফুলটি সহজেই গিয়ে এর গায়ে লেগে থাকা যে পরাগরেণু গুলি রয়েছে, সেগুলির মাধ্যমে পলিনেট করে দেবে। রাইট? এটাই হচ্ছে মেইনলি পলিনেশন মেথড ইন কেস অফ দিস টাইপ অফ ইনসেক্টস। এবার কিছু কিছু ক্ষেত্রে রিওয়ার্ড বা পুরস্কার হিসেবে এরা কি দেয়? ফুলের মধ্যে একটা, যে এমন এরা কি করে বলছে, ডিম পাড়ার সুরক্ষিত স্থান প্রদান করে। তাহলে সেই ডিম পাড়ার জন্য তখন বিভিন্ন পতঙ্গগুলি সেই ফুলগুলির কাছে পৌঁছাবে। রাইট? তাহলে এটাও একটা জিনিস রয়েছে। যেমন একটা দীর্ঘতম ফুল রয়েছে, 6 ফুট লম্বা একটা ফুল, সেটা হচ্ছে নাম হচ্ছে অ্যামরফা ফ্যালাস। অ্যামরফা ফ্যালাস, এই অ্যামরফা প্লাস প্রজাতি, এদের ক্ষেত্রে এরকম দেখা যায়। এরকমই আরেকটা উদাহরণ দেখতে পাও, ইউক্কা নামের একটা উদ্ভিদ রয়েছে, যারা মথের সাথে এরকম একটা সম্পর্ক পালন করে, যেখানে মথ এবং উদ্ভিদ দুজনেই একে অপর ছাড়া নিজেদের জীবন চক্র সম্পন্ন করতে পারবে না। কেন? কারণ মথগুলি ডিম পাড়ার জন্য এরা কোথায় পৌঁছায়? এরা ডিম পাড়ার জন্য সবসময় ডিম্বাশয়ের যে প্রকোষ্ঠগুলি রয়েছে, ওভারির যে লকিউল গুলি রয়েছে, এরা ডিম্বাশয়ের প্রকোষ্ঠের মধ্যে গিয়ে এরা ডিম পাড়ে। অন্যদিকে ফুলগুলি এই মথের সাহায্যেই নিজেদের পলিনেশন বা পরাগযোগ সম্পন্ন করে। দেখো, এরা কি করবে, তাহলে মথগুলো এসে এর ডিম্বাশয়ের প্রকোষ্ঠের মধ্যে ডিম দিয়ে যায়। এবার ডিমগুলি পরবর্তীতে, তো এই ডিমগুলি কি হয়, ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়।
এবং ডেভেলপমেন্ট শুরু হলে এরা লার্ভা রূপে বেরিয়ে আসে। আর এই লার্ভা রূপে যখন বেরিয়ে আসে তখন এরাও কি করে, তার সঙ্গে আশেপাশে যে পরাগরেণুগুলো রয়েছে সেগুলোকে বহন করে এবার যখন নতুন একটা ফুলকে আক্রমণ করবে, তাহলে সেই ফুলে গিয়ে তার গর্ভমুণ্ডের মধ্যে পৌঁছে পরাগযোগ সম্পন্ন করে। তাহলে মথেরও সাহায্য হচ্ছে, আবার ইউক্কা ফুলটি রয়েছে, ইউক্কা ফুলে পরাগযোগ সম্পন্ন আছে, আবার মথ নিজের ডেভেলপমেন্টের জন্য বা ডিম পাড়ার জন্য, ডিম থেকে লার্ভা তৈরি হওয়ার জন্য একটা সুরক্ষিত জায়গাও পেয়ে গেল। এটা একটা মেথড রয়েছে। ওকে, এবার তোমরা তোমাদের আশেপাশে উপস্থিত বিভিন্ন ধরনের ফুলগুলি, যেমন আহ শসা থেকে শুরু করে আম, তাই তো, বট গাছ, ধনিয়া, পেঁপে, পেঁয়াজ, সিম, তুলো, তামাক, যত রকমের রয়েছে, তুমি সবগুলোর ক্ষেত্রে যে দেখো, খুঁজে খুঁজে তুমি যে বের করার চেষ্টা করো যে কোনটিতে কে এদেরকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখবে এবং লক্ষ্য করার চেষ্টা করো যে কোন কোন সাধারণত প্রাণীগুলি এই সমস্ত ফুলগুলিতে বসে এবং তারাই কি এদেরকে পরাগ বাহক হিসেবে কাজ করে। তুমি যদি দেখো যে ফুলগুলির নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, যে কোন ফুলটিতে কোন ধরনের প্রাণীরা এসে বসবে বা কোন ফুলটিতে কোন ধরনের প্রাণীরা পরাগযোগে সাহায্য করবে। এবার অনেক এরকম প্রাণী রয়েছে বা অনেক এরকম ইনসেক্ট রয়েছে যারা অনেক সময় এদের মধ্যে উপস্থিত যে পুরস্কারগুলি রয়েছে সেগুলিকে, যেমন মকরন্দ হয়ে গেল বা এই পরাগগুলিকে এমনি এমনিতেই ভক্ষণ করে ফেলে, এর বদলে কোনো ধরনের পরাগযোগে সাহায্য করে না। তো সেক্ষেত্রে এই ধরনের যে সমস্ত প্রাণীগুলি রয়েছে, এই ধরনের প্রাণীগুলিকে আমরা বলি পরাগ চোর। কারণ এরা এক ধরনের চুরি করছে, এরা কোনো সাহায্য করছে না। উদ্ভিদের পরাগযোগের মধ্যে মধ্যে তো কোনো ভূমিকা নেই, এরা মেইনলি এসে যে রিওয়ার্ড গুলি বা পুরস্কার গুলি রয়েছে সেগুলিকে ভক্ষণ করছে, তাই তো। বিভিন্ন, এবার সর্বক্ষেত্রে এরকম হয় না যে এরা পরাগযোগের ক্ষেত্রে নির্দিষ্ট ভাবেই বা শুধুমাত্র পরাগরেণু গিয়ে পৌঁছে গেলে বা শুধুমাত্র পরাগধানী থেকে পরাগরেণু গুলো রিলিজ হয়ে গিয়ে সেখানে গিয়ে যখন গর্ভমুণ্ডে পৌঁছাবে সবসময় পলিনেশন সম্পন্ন হয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখানে একটা জিনিস জানা জরুরি, সেটা হচ্ছে বহিঃপ্রজনন কিছু কৌশল। যখন আমরা চাই যে আউটব্রিডিং হোক, দুটো জিনিস, একটা আউটব্রিডিং, একটা ইনব্রিডিং। অন্তঃপ্রজনন আর বহিঃপ্রজনন। অন্তঃপ্রজনন হচ্ছে যখন একই গাছগুলিকে, একই ফুলগুলি বারবার নিজেদের মধ্যে যে পরাগযোগ সম্পন্ন করছিল, প্রজনন করছিল, সেটা অন্তঃপ্রজনন। যখন আমি দুটি বাইরের বা একে অপর থেকে রিলেটেড নয় এরকম কোনো ফুলগুলির মধ্যে প্রজনন সক্ষম করাতে চাই, তখন আমাদের সেখানে বহিঃপ্রজনন কনসেপ্ট আসে। তো বেশিরভাগ যে সমস্ত ফুলগুলি রয়েছে, বেশিরভাগ সপুষ্পক উদ্ভিদগুলি উৎপন্ন ফুলগুলি কিরকম প্রকৃতির হয়? এরা হার্মাফ্রোডাইট বা উভলিঙ্গ প্রকৃতির হয়ে থাকে। যদি উভলিঙ্গ হয়, উভলিঙ্গ মানে হচ্ছে একই ফুলের মধ্যেই পুং জননাঙ্গ আর স্ত্রী জননাঙ্গ দুটি রয়েছে, তাই তো। তাহলে সেক্ষেত্রে খুব সহজেই পরাগরেণুগুলি থেকে নির্গমন হয়ে সেখানকার গর্ভমুণ্ডে পৌঁছে পরাগযোগ সম্পন্ন করতে পারে। তো এইভাবে যদি সময়ের পর সময় স্বপরাগযোগ চলতেই থাকে তাহলে সেখানে কি হয়, ইনব্রিডিং ডিপ্রেশন বা অন্তঃপ্রজনন জনিত সমস্যা দেখা দেয়। কি সেগুলি? ডিসকাস। অন্তঃপ্রজনন জনিত সমস্যা কি সেগুলি? দেখো, সাপোজ এটা একটা ফুল রয়েছে, এটা একটা ফুল রয়েছে। এবার যদি এই দুটি সাপোজ রাউন্ড রাউন্ড হয়, কোনো একটা ডোমিনেন্ট এবং রেসেসিভ জিন রয়েছে, এটা যখন ফিউজ করবে তাহলে টিটি টিটি টিটি, এই রেসেসিভ জিনটা বা যে নিষ্ক্রিয় জিনটি রয়েছে, অনেক সময় এই নিষ্ক্রিয় জিনগুলি বারবার স্বপরাগযোগের কারণে এদের চান্স থাকে যে এরা নিজেদেরকে এক্সপ্রেস করে ফেলে। ওকে, তো এটা খুবই জানা জরুরি যে বিভিন্ন ধরনের উদ্ভিদরা বিভিন্ন ধরনের মাধ্যম তৈরি করেছে, যাদের মাধ্যমে এরা খুব সহজেই স্বপরাগযোগ না করিয়ে এরা ইতর পরাগযোগে অংশগ্রহণ করতে পারে। ইতর পরাগযোগ করলে সেখানে কি আসবে? জেনেটিক ভেরিয়েশন। এখানে কোনো জেনেটিক ভেরিয়েশন আসছে না, সময়ের পর সময় সে একই জিনের সাথে একই উদ্ভিদের ফুলগুলোর মধ্যেই স্বপরাগযোগ হবে। যখন ইতর পরাগযোগ সম্পন্ন হবে তখন একটি উদ্ভিদের কোনো একটা একটা স্পিসিসের কোনো একটা পোলেন আর, এবার কিন্তু তাহলে ইতর পরাগযোগ সম্পন্ন হলে সেখানে তখন বহিঃপ্রজনন ঘটবে। বহিঃপ্রজনন ঘটলে এই সমস্ত যে সমস্যাগুলি তৈরি হচ্ছিল আন্তঃপ্রজননের জন্য, সেগুলিকে তারা ওভারকাম করতে পারবে। কি কি মেথড রয়েছে? কিছু কিছু উদ্ভিদ রয়েছে, আমি বলেছিলাম স্বপরাগযোগ ঘটার জন্য প্রথম কাহিনী হচ্ছে যে আহ, পরাগ রেণু যখন ম্যাচিওর হচ্ছে, পরাগ রেণু যখন পরিণত হয়, আর রিসেপটিভিটি অফ দ্য স্টিগমা, যে গর্ভমুণ্ডটি যে পরাগধানীকে
অ্যাকসেপ্ট করে সেই সময়টা যেন একে অপরের একই সময় হবে, সিঙ্ক্রোনি দেখা যায়। তো বেশিরভাগ ফুল এরা কি করে, সিঙ্ক্রোনাইজ করিয়ে দেয়। স্টিগমা হয়তো গর্ভমুণ্ড অন্য সময় ধারণের জন্য সক্ষম হয়, আর অন্য সময় পরাগরেণু নির্গমন হচ্ছে। তাহলে এইভাবে এরা স্বপরাগয ঘটাতে পারে। হয়তো কখনো এরকম হয় যে পরাগরেণু গর্ভমুণ্ড ধারণ সক্ষম হওয়ার আগে রিলিজ হয়ে যায় বা পরে রিলিজ হয়। কিছু কিছু আর একটা ছিল যে অ্যান্থার এবং স্টিগমাকে খুব কাছাকাছি অবস্থান করতে হবে, কাছাকাছি অবস্থান করলে সহজেই এখান থেকে পরাগরেণু খরিত হয়ে সেগুলি গর্ভমুণ্ডের মধ্যে পৌঁছাতে পারবে। তো কিছু কিছু এরকম উদ্ভিদ রয়েছে যাদের ক্ষেত্রে এই পরাগধানীগুলি এবং গর্ভমুণ্ডগুলি একদম ভিন্ন ভিন্ন পজিশনে অবস্থান করে, যাতে এরা কখনোই একে অপরের কাছাকাছি না পৌঁছাতে পারে, যাতে এখান থেকে যে পরাগরেণু খরিত হবে সেগুলি যেন সেই সেই ফুলের মধ্যে উপস্থিত গর্ভমুণ্ডে না পৌঁছায়। তবে এই দুটি পদ্ধতির মাধ্যমে আমরা অটোগেমি আটকাতে পারি, যে একই ফুলের মধ্যে এটা আটকাতে পারি। কিন্তু একই গাছের ভিন্ন উদ্ভিদের মধ্যে কি করে করব? তারপর তো এখান থেকে রেফিত হয়ে এই ফুলে না হয় হলো না, অন্য ফুলে তো হতেই পারে। তো আরো একটা মাধ্যম রয়েছে, থার্ড ডিভাইস হচ্ছে সেলফ ইনকম্পিটিবিলিটি। এটা কি? সেলফ ইনকম্পিটিবিলিটি হচ্ছে স্ব অসঙ্গতি, নিজেরই সঙ্গ দিচ্ছে না। কিভাবে? দেখো, এটি একটি মাধ্যম যেখানে আমরা সেলফ পোলেন গুলিকে, অর্থাৎ একই ফুলের বা একই গাছের অন্য ফুল থেকে স্ফোরিত হওয়া পরাগরেণুগুলির প্রতি সেই, যাতে সেটি একই উদ্ভিদের, দেখো এইটা হচ্ছে সেম ফুলের, তাহলে একই গাছের অন্য ফুলের ডিম্বককে যাতে সে নিষেক সম্পন্ন না করতে পারে। সেটা কিভাবে করতে আটকাতে পারি? এটা আটকানোর মাধ্যম হচ্ছে পোলেন জার্মিনেশনে বাধা দেওয়া। অর্থাৎ পরাগরেণুগুলি যে বৃদ্ধি পাবে, তাই তো, পরাগ নালিকার বৃদ্ধিতে বাধা দাও এক, পোলেন টিউবের গ্রোথে বাধা দাও আরেকটা ডিভাইস হচ্ছে। তাহলে এটা একটা মাধ্যম রয়েছে সেলফ ইনকম্প্যাটিবিলিটি, যে হ্যাঁ, এই একই গাছের যদি পরাগ পৌঁছায়, তাহলে একই গাছের পরাগ পৌঁছায় স্টিগমার মধ্যে সে পরাগরেণুকে বৃদ্ধি ঘটাতে পারবে না, এটা একটা হলো। আরেকটা মাধ্যম রয়েছে প্রোডাকশন অফ ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। কিরকম ফ্লাওয়ার তৈরি করা? এক লিঙ্গ ফ্লাওয়ার তৈরি করা, এক লিঙ্গ উদ্ভিদ ফুল তৈরি করা। হ্যাঁ, একটা পুং ফুল থাকবে, পুরুষ ফুল থাকবে, সেগুলোতে শুধুমাত্র পুরুষ অঙ্গ থাকবে। আরেকটা ফুল থাকবে যে ফুলটিতে শুধুমাত্র স্ত্রী জননাঙ্গগুলি থাকবে। তাহলে যেমন তুমি উদাহরণ হিসেবে দেখো, এরকম হতে পারে যে একই একটি গাছ রয়েছে, উদাহরণ আমি দিচ্ছি তোমাদেরকে, ক্যাস্টর হয়ে গেল বা মেইজ, ঠিক আছে, উদাহরণ নাও। রেডি বা ভুট্টা যে রয়েছে, এরা মনোএশিয়াস প্রকৃতি। মনোএশিয়াস কেন বলছি? এরা সহবাসী, অর্থাৎ এদের একই গাছের মধ্যে কিছু পুং ফুল রয়েছে, কিছু স্ত্রী ফুলও রয়েছে। তাই পুরুষ ফুল স্ত্রী ফুল একই গাছের মধ্যে থাকে। তাহলে এক্ষেত্রে হয়তো, দেখো, অটোগ্যামি সম্ভব নয় যে সেম ফুলের ফার্টিলাইজেশন হবে না, কিন্তু একই গাছের ভিন্ন উদ্ভিদ হতেই, ভিন্ন একই উদ্ভিদের ভিন্ন ফুলে তো হতেই পারে। তাহলে এক্ষেত্রে তুমি জেইটোনোগ্যামি আটকাতে পারবে না। কিন্তু যারা ডায়োসিয়াস বা যারা একদম সম্পূর্ণরূপে ভিন্নভাষী, অর্থাৎ এদের কিছু উদ্ভিদ এখানে মেল ফ্লাওয়ার থাকবে, সেখানে মেল, কিছু গাছের উদ্ভিদ রয়েছে যেগুলো শুধু ফিমেল ফ্লাওয়ার, তাহলে প্রত্যেকটি উদ্ভিদের মধ্যে পুংফুল এবং স্ত্রী ফুল ভিন্ন ভিন্ন উদ্ভিদের মধ্যে যখন ফোটে, তো সেক্ষেত্রে অটোগ্যামিও আটকানো যেতে পারে, জেইটোনোগ্যামিও আটকাতে পারে। তাহলে এটাই হচ্ছে একমাত্র মাধ্যম যার মাধ্যমে তুমি কমপ্লিট রূপে সেলফ পলিনেশনকে আটকাতে পারি। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা জানা জরুরি। যদি বাকি যেগুলো আউটব্রিডিং ডিভাইস করলাম, যেমন তুমি সেলফ ইনকম্পেটিবিলিটি বলো, সেটা একটা খুব ভালো মেথড। তবে বাকি যে সিঙ্ক্রোনি মেথড বলো বা একে অপরের কাছাকাছি থাকা, এই সমস্ত মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলি ফেল হওয়ার চান্স থাকে। হয়তো অটোগেমি আটকানো যায়, ডায়োগেমি, বাট জেটোনোগেমি আটকানো যায় না। বাট ডায়োসিয়াস হওয়া বা ভিন্নভাষী উদ্ভিদের ক্ষেত্রে এটা কমপ্লিট জেনে রাখো যে ভিন্নভাষী উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র জেনোগ্যামি সম্ভব, অটোগ্যামিও সম্ভব নয়, জেটোনোগ্যামিও সম্ভব নয়, শুধুমাত্র ক্রস পলিনেশন সম্ভব। তো কোনো রকম সেলফ পলিনেশন এদের ক্ষেত্রে হবে না। ঠিক আছে, এবার নেক্সট যে টার্মটা আসে সেটি হচ্ছে পোলেন পিস্টিলের ইন্টারাকশন। অর্থাৎ একটা তো হলো যে হ্যাঁ, পরাগধানী থেকে পরাগরেণুগুলি খরিত হলো, খরিত হওয়ার পরে সেগুলি গর্ভমুণ্ডে পৌঁছে গেছে। এবার পৌঁছে যাওয়ার পর কি হয়? পৌঁছে যাওয়ার পর এই পরাগ এবং গর্ভকেশরণগুলির মধ্যে একটি বিশেষ আন্তঃক্রিয়া সম্পন্ন হয়, এবং এই আন্তঃক্রিয়াটাই ডিসাইড করে যে ওয়েদার এই পোলেনটি এইখানে উপস্থিত যে ডিম্বকটি রয়েছে সেটিকে ফার্টিলাইজ করতে পারবে কি পারবে না। এই সিদ্ধান্তটি কে নিচ্ছে? এই সিদ্ধান্তটি নেওয়া হয় এই পোলেন পিস্টিল ইন্টারাকশনের মাধ্যমে, বা এই পরাগ গর্ভকেশর আন্তঃক্রিয়ার মাধ্যমে। ওকে, তো আসলে হয় কি দেখো, পলিনেশনে তো
পলিনেশন মানে কি, পরাগ। এবার এরকম তো হতে পারে যে স্টিগমা রয়েছে, স্টিগমার মধ্যে যে আমার চাহিদার পরাগরেণু ছাড়া অন্য অন্য পরাগরেণু তো পৌঁছাতে পারে, তো অন্য স্পিসিসের, অন্য ফুলের, অন্য উদ্ভিদের সেই পরাগরেণু গুলো এসে পৌঁছাতে পারে। তো সব পরাগরেণু যদি এসে ফার্টিলাইজেশন করতে শুরু করে তাহলে সেটা তো হবে না। নির্দিষ্ট একই উদ্ভিদেরই দরকার। তো কিভাবে সেটাকে গর্ভকেশে শনাক্ত করে? ঠিক আছে, গর্ভমুণ্ডের মধ্যে কম্পেটিবল বা সঙ্গতিপূর্ণ প্রজাতিকে কিভাবে শনাক্ত করা হবে, সেটা শনাক্ত করা হয় এই পোলেন পিস্টিল ইন্টারাকশনের মাধ্যমে। আর অনেক সময় কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা সেলফ ইনকম্পেটেবল, যে ওরা নিজের একই জেনেটিক মেকআপ থাকলে বা একই গাছের অন্য পরাগীতে এসে পৌঁছায়, একই গাছের অন্য ফুলের থেকে এসে পরাগীতে পৌঁছায়, তাহলে সেই থেকে সে একসেপ্ট করে না, সেটাকে বলে সেলফ ইনকম্পেটিবিলিটি, স্ব অসঙ্গতিতা। এটাও জরুরি, তাই তো? তাহলে রং টাইপের পোলেন যখন পৌঁছায়, ভুল পোলেন যখন পৌঁছায়, সেটা হতে পারে ভিন্ন প্রজাতির, সেটা হতে পারে একই প্রজাতির যারা সেলফ ইনকম্পেটেবল। ঠিক আছে, তো এই গর্ভকেশর গুলিকে তো আসলে এই পোল্যান্ডটিকে শনাক্ত করতে পারতে হবে যে হ্যাঁ, এটা কি সামঞ্জস্যপূর্ণ পূর্ণ নাকি সামঞ্জস্যপূর্ণ নয়, তাই তো? কম্প্যাটিবল নাকি নন কম্প্যাটিবল, ইনকম্প্যাটিবল, তাই তো? বা রাইট টাইপ না রং টাইপ। যদি রাইট টাইপের হয়, যদি হ্যাঁ সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে পরাগরেণু কি করবে? সঠিক ধরনের পরাগরেণু হলে গর্ভকেশর সেটা পরাগরেণুকে গ্রহণ করবে, একসেপ্ট করবে। আর যদি একই ধরনের না হয়, তাহলে যদি সঠিক ধরনের একসেপ্ট করবে, একসেপ্ট করে পরাগরেণুকে পরবর্তী প্রসেস গুলিকে কন্টিনিউ করতে দেবে। যদি অ্যাকসেপ্টেবল না হয়, তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে পরাগরেণুটাকে এই গর্ভকেশর রিজেক্ট করে দেবে, রাইট? তাহলে সেক্ষেত্রে বর্জন করে দেওয়া হবে, যাতে সে নিজের পোলেন জার্মিনেশন না করতে পারে, বা সেই পরাগরেণুটি যেন নিজেদের পরাগনালী বৃদ্ধি না ঘটাতে পারে। এটা জানা জরুরি। এবার এই যে ক্ষমতাটি যার মাধ্যমে গর্ভকেশর গুলি পরাগরেণুকে শনাক্ত করতে পারে বা শনাক্ত করতে পারে না, সেখানে একটা কনসেপ্ট আসে, অ্যাকসেপ্টেন্স এবং রিজেকশন। যে গ্রহণ করব নাকি বর্জন করবে, সেটা একটা বিশেষ রাসায়নিক উপাদানগুলির বার্তা বা বিনিময়ের মাধ্যমে নিশ্চিত করা হয়। এটা ডায়ালগ সম্পূর্ণ, কন্টিনিউয়াস ডায়ালগ বিটুইন পোলেন গ্রেন এন্ড দ্য পিস্টল। ইজ ইজ অনলি ইন রিসেন্ট ইয়ার, বর্তমান যুগে এরকম দেখা যাচ্ছে যে কিছু কিছু পরাগরেণু এবং গর্ভকেশরের উপাদানগুলি আমরা কিছু কিছু যদি শনাক্ত করতে পেরেছি, যেমন অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে রিয়াকশন হয়, এরকম এখানেও কিছু পোলেন এবং দেখো এখানে কিছু পরাগরেণু এবং গর্ভকোষের কিছু উপাদানগুলি রয়েছে যাদের আন্তঃক্রিয়ার মাধ্যমেই এই গ্রহণ বা বর্জনটি হয়ে থাকে। তো সেই অর্গানিজ কিছু কিছু রিসেপ্টর, কিছু কিছু রিসেপ্টর, কিছু কিছু অ্যান্টিজেন, বর্তমান যুগে আমরা অ্যান্টিজেন বলবো না তাদেরকে, ঠিক কিছু কিছু উপাদান রয়েছে, কিছু কিছু রাসায়নিক উপাদান রয়েছে যেগুলিকে আমরা বর্তমান যুগে শনাক্ত করতে পেরেছি। ওকে, তো এটা হচ্ছে পোলেন ডিসক্রিমিনেশন। এরপরে কি হবে? এবার যারা রাইট টাইপের বা সামঞ্জস্যপূর্ণ সঠিক প্রকৃতির যেগুলি পোলেন রয়েছে, সেই পোলেন গুলিকে এবার স্টিগমা অ্যালাউ করবে যে হ্যাঁ, তুমি এর মধ্যে নিজের পরাগ বৃদ্ধি করো, পরাগনালী বৃদ্ধি করে নিজের পুংগেমেট গুলি নিয়ে যাও কোথায়? এই অ্যাপারেটাসের কাছে, গর্ভযন্ত্রের কাছে, যেখানে গিয়ে যে ডিম্বকটি রয়েছে সেই ডিম্বাণুটিকে ফার্টিলাইজ বা নিষেক সম্পন্ন। ঠিক আছে।